ওয়ালাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। গত 1 নাম্বার লেকচারটা যদি তোমার দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই সেই লেকচারটি দেখবা, কারণ সেই লেকচারে আমরা সংগঠনের ধারণা, সংগঠন, উদ্যোক্তার মধ্যে কী সম্পর্ক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে আমাদের আলোচনা টপিক সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে একজন সফল উদ্যোক্তা। যে আমরা জানি হচ্ছে অনেক সময় আমরা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সফল উদ্যোক্তা, যেমন আমরা যদি কয়েকজনের উদাহরণ দিই, যেমন শিল্প উদ্যোক্তা বললে যে বললাম যে এসএলএম কোম্পানি বলো বা হচ্ছে তোমার স্কয়ার গ্রুপের মালিক যারা, তাদেরকে আমরা বলতে পারি সফল উদ্যোক্তা। বা বাংলাদেশের এই যে তোমার ইন্ডিয়ার অনেক সময় দেখবো মুকেশ আম্বানির নাম শুনছো, যে তোমার ছেলের বিয়ের জন্য 1,500-2,000 কোটি টাকা খরচ করছে, তার মানে তারা হচ্ছে সফল উদ্যোক্তা। তো সফল উদ্যোক্তা হতে হলে কি করতে হবে, তার কাজগুলো কি, তার গুণাবলীগুলো কি, কি তার মধ্যে আছে, কি তোমাকে অর্জন করতে হবে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য, আজকে আমরা সেই বিষয়টা প্রথমে দেখব। 1 নম্বর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সৃজনশীলতা। 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তার মধ্যে কি থাকবে, মানে সৃজনশীলতা থাকবে। সৃজনশীলতা মানে কি, ওই যে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার যে ক্ষমতা, যেমন তোমরা এখন যেগুলো করো আর কি, তার মানে সেটা না আসলে। আর সৃজনশীলতা মানে হচ্ছে নিজ থেকে নতুনত্ব, নতুন কিছু তৈরি করা। হ্যাঁ, এই যে এই ক্লাসগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, এখন তোমার সৃজনশীলতা কি, এই ক্লাসগুলো কিভাবে নোট করে একটা পরীক্ষায় ভালো করার উপযোগী করে একটা নোট তৈরি করে নিজেকে প্রস্তুত করা, এটা কিন্তু সবাই পারবে না। এই সৃজনশীলতা সবার মধ্যে নেই, এই আর্ট কিন্তু সবার মধ্যে নেই। এই যে আমি অর্থনীতি পড়াচ্ছি, তুমি দেখো আল্লাহর রহমতে আমাদের যে পড়ানোর স্টাইল, সবাই বাংলাদেশে সব টিচারই ভালো পড়াই, সবার জন্যই দোয়া করি আমরা, কিন্তু আমাদের যে সৃজনশীলতা আল্লাহর রহমতে আমরা যেভাবে ডিজাইন করে প্রতিটা ফরম্যাটকে সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য দিয়েছি, এটাই একটা সৃজনশীলতা। এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতা। তার মানে প্রতিটা স্তরে, প্রতিটা কৌশলে, প্রতিটা সংগঠনে তোমাকে সৃজনশীল হতে হবে, নতুন কিছু চিন্তা করতে হবে। আচ্ছা, 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তার মানে একজন সফল উদ্যোক্তা সে আত্মবিশ্বাসী হবে, সে নিজে জানবে যে হচ্ছে তার পক্ষে সম্ভব। যেমন তোমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে যে তুমি অর্থনীতিতে A+ পাবা, তোমার সেই সেলফ ডিফেন্স থাকবে, সেলফ রেসপন্সিবিলিটি তোমার মধ্যে থাকবে, সেই আত্মবিশ্বাস, সেই তোমার হচ্ছে সেলফ কনফিডেন্স তোমার মধ্যে থাকবে, সেই দায়িত্ববোধ মানে যে একটা দায়িত্ব সেটা তোমার মধ্যে থাকবে, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আর 3 নাম্বার হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তোমাকে যেই কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে। যেমন অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা বিপদ যখন তার সামনে আসে সে কিন্তু বিচলিত হয়ে যায়, কি করবে সেটা কিন্তু খুঁজে পায় না। আবার অনেকের সামনে যখন বিপদ আসে সে বুঝতে পারে যে এই বিপদ আসছে মানে এটা চলে যাবে, এখন কিভাবে আমি মোকাবেলা করব, আমার করণীয় কি হবে, আমি কি সিদ্ধান্ত নিব। তার মানে ওই যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যার মধ্যে আছে সে কিন্তু সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিয়ে নেবে। আচ্ছা, 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে নেতৃত্ব দানের যোগ্যতা। কর্মীকে, প্রতিষ্ঠানের কর্মরত কর্মীকে সঠিক নেতৃত্ব দানের যোগ্যতা একজন সফল উদ্যোক্তার মধ্যে থাকবে। এরপরে 5 নাম্বার হচ্ছে ঝুঁকি গ্রহণের মানসিকতা। তার মধ্যে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকবে, সে নতুন ঝুঁকি গ্রহণ করতে চাইবে, অধিক ঝুঁকি গ্রহণ করতে চাইবে অধিক মুনাফার আশায়, মানে ঝুঁকি গ্রহণের মানসিকতা আছে। 6 নাম্বার হচ্ছে দূরদর্শিতা। খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সফল উদ্যোক্তা তাদেরকে অনেক বেশি দূরদর্শী হতে হয়। যেমন এই যে আমরা অনেক সময় শুনি বাংলাদেশে রিজার্ভের সংকট, ডলারের সংকট, বিদ্যুতের সংকট, কিভাবে সেটা কাটিয়ে উঠবে। কিন্তু একজন সফল উদ্যোক্তা সে কিন্তু খুবই দূরদর্শী হবে যে তার ডলার সংকট সে কীভাবে কাটিয়ে উঠতে পারবে। বা কোনো যে করোনা প্রায় 2 বছর সময়, এখন এই সময় যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা কীভাবে পরিচালনা করেছে, এরকম দূরদর্শী তাদেরকে হতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি দেখি হচ্ছে মানে অন্যান্য আরও অনেকগুলো, বিবিধ মানে হচ্ছে অন্যান্য আরও অনেকগুলো পয়েন্ট এখানে তুমি দিতে পারবা। আমরা আরও কিছু পয়েন্ট দেখি, যেমন 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কি বুদ্ধিমত্তা, মানে তাকে বুদ্ধিমত্তার সাথে প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে, তাকে বুদ্ধিমত্তা তার মধ্যে থাকবে। এরপর 9 নাম্বার হচ্ছে স্বাধীন চেতা। সে হচ্ছে স্বাধীন চেতা হবে, সে কার উপর ডিপেন্ডেন্ট, সে অন্যের উপর নির্ভরশীল নয়, সে একদম স্বাধীনভাবে বলিষ্ঠ কণ্ঠে নেতৃত্ব দিবে আর কি।
এরপরে 10 নাম্বার হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। সে সবার কাছে আকর্ষণীয়, তার কথা শুনলেই শুনতে ইচ্ছে করে, তাকে দেখলেই দেখতে ইচ্ছে করে। এটা কিন্তু প্রেমিক প্রেমিকার কথা না, আবার এটা হচ্ছে সফল উদ্যোক্তার কথা। সে আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে, তার কথা শুনলে শুনতে ইচ্ছে করবে, তার কথা মানে তার লেখা বই পড়তে ইচ্ছে করবে, তার প্রতিটা কথা বলিষ্ঠ কণ্ঠে পালন করতে ইচ্ছে করবে। এটা হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরপর হচ্ছে 11 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে সামাজিক দায়িত্ববোধ। সমাজের জন্য এই যে তুমি দেখবে অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় আমরা বন্যা দেখি, ঘূর্ণিঝড় দেখি, পানির সংকট দেখি, নিরাপত্তার অভাব, এইগুলা সে সামাজিক দায়িত্ববোধ থেকে সম্পাদন করবে। এরপর হচ্ছে 10 নম্বর হচ্ছে কর্মে দৃঢ়তা। তার মানে 12 নম্বর হচ্ছে তার যে নিজের কর্ম, সেই কর্মে সে খুবই দৃঢ় থাকবে এবং সেই তার কর্ম বাস্তবায়নে অনেক বেশি সচেষ্ট হবে। তার মানে হচ্ছে সে কখনো অলস হবে না, তার কর্ম, তার কাজ বাস্তবায়নে সে খুবই পারদর্শী হবে, খুবই আন্তরিক হবে। এই সবটা আমরা অলমোস্ট 12টা পয়েন্ট পড়েছি একজন সফল উদ্যোক্তার গুণাবলী। তুমি একটু চিন্তা করো, একটু আমাকে কমেন্টে জানাও তো, এই 12টা গুণাবলী সফল উদ্যোক্তার জন্য না, একজন সফল স্টুডেন্ট, একজন সফল ছেলে, একজন সফল মেয়ে, একজন সফল তোমার হচ্ছে টিচার, একজন সফল ব্যক্তিত্বের অধিকারী, একজন সফল মানুষ হতে পারবে, একজন সফল চাকরিজীবী হতে পারে, একজন সফল কর্মী। তার মধ্যে এই গুণাবলীর মধ্যে তোমার কয়টা গুণাবলী আছে বলে মনে হয়? 12টা গুণাবলীর মধ্যে একটু আমাকে কমেন্ট করে জানাও তো, একটু দেখতে চাই যে এই 12টা গুণাবলীর মধ্যে, একজন সফল উদ্যোক্তার গুণাবলীর মধ্যে তোমার কয়টা গুণাবলী আছে, এবং সেই গুণাবলীগুলো একটু আমরা দেখতে চাই তোমার কাছ থেকে। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা আমি শেষ করে থাকি, তাহলে আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে উদ্যোক্তার কার্যাবলী। দেখো একটু আগে আমরা দেখলাম হচ্ছে উদ্যোক্তার গুণাবলী, এখন দেখবো হচ্ছে উদ্যোক্তার কার্যাবলী। মানে উদ্যোক্তার কাজ কি, মানে তার কর্ম কি হবে, তার কর্ম কি হবে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে নতুনত্ব প্রচলন। 1 নম্বর হচ্ছে কি, নতুনত্ব প্রচলন। নতুন কোনো কিছু সে তৈরি করবে, নতুন কোনো চিন্তা চেতনা নিয়ে সে কাজ করবে, নতুনভাবে নিজেকে ভাববে এবং প্রতিষ্ঠানকে নিয়ে ভাববে। এটা হচ্ছে নতুনত্ব প্রচলন, নতুন কিছু করতে পারা। যেমন এই যে মনে করো এক সময় আমরা গ্রামের বাড়িতে দেখতাম হচ্ছে নোকিয়া মোবাইল ফোন, নোকিয়া স্পেলিংটা ভুল হয় না, হ্যাঁ নোকিয়া। এটা কিন্তু একসময় আমরা সবাই দেখতে পেতাম। এখন কিন্তু সেই নোকিয়া মার্কেটে নাই। কেন? ওই যে নতুনত্বের সাথে কাফ খেতে পারে নাই, মার্কেটের বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই, তার মানে মার্কেট আউট আর কি। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে উপাদান সমূহের মধ্যে সমন্বয় সাধন। একটা প্রতিষ্ঠানের যতগুলো উপাদান থাকবে, সবগুলো উপাদানের মধ্যে সমন্বয় সাধন করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মুনাফা অর্জন করা। তার মানে এটা কিন্তু তার প্রধান কাজ বলতে পারো তুমি, এটা হচ্ছে কিন্তু অন্যতম প্রধান কাজ। কেন অন্যতম প্রধান কাজ? কারণ মুনাফা অর্জনের জন্যই তো আছে কিছু করা। উদ্যোক্তা কেন প্রতিষ্ঠান দিবে? মুনাফা অর্জনের জন্য। কেন কার্যাবলী পরিচালনা করবে? মুনাফা অর্জন করার জন্য, জনকল্যাণের জন্য না। তার মানে মুনাফা অর্জন ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ঝুঁকি বহনের ক্ষমতা, মানে ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে, অনিশ্চয়তা গ্রহণের ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। মানে ঝুঁকি এবং অনিশ্চয়তা বহন করবে আর কি সে, এটা হচ্ছে তার একটা কার্যাবলী কাজ। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বিজ্ঞাপন এবং প্রচার করতে পারবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে, নিজেদের স্বার্থে সে হচ্ছে বিজ্ঞাপন করতে পারবে। ওই আমরা একটা কথা জানি, প্রচারেই প্রসার। তার মানে হচ্ছে সে বিজ্ঞাপন করার জন্য, প্রচার করার জন্য অবশ্যই কী হবে? সে সক্ষম হবে। এরপরে 6 নম্বর বলা হয়েছে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ। যে সমস্ত দ্রব্য সে উৎপাদন করেছে বা তার প্রতিষ্ঠান উৎপাদন করতে সক্ষম হয়েছে, সেই পণ্যগুলো সে কী করবে? তোমার হচ্ছে বাজারজাত করবে। 7 নম্বর হচ্ছে নতুন বাজার অনুসন্ধান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে আমরা যদি একটু দেখি, মানে পণ্যের বাজারের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যেই যে সকল পণ্য বিক্রি করতে এমন না, বাংলাদেশের বাইরে কিন্তু পণ্য বিক্রি করা যায়। যেমন বাংলাদেশের অনেক লেখকের বই কলকাতা লাইব্রেরিতে পাওয়া যায়, বইমেলাতে পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে নতুন বাজার অনুসন্ধান। পুরো বিশ্বের মধ্যে অনেক আমরা বিভিন্ন সমাবেশ, সম্মেলন, বইমেলা বা অন্যান্য মেলাগুলো দেখতে পারি, আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাগুলো হয় আর কি। এরকম নতুন নতুন বাজার অনুসন্ধান করা, নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান করা, আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে আয় বন্টন। প্রতিষ্ঠানের আয় যা হবে সেটা সবার মধ্যে সে বন্টন করবে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 9 নম্বর হচ্ছে উৎপাদনের পরিকল্পনা ও নীতি নির্ধারণ। মানে উৎপাদন কতটুকু করবে, উৎপাদনের পরিকল্পনা করবে, আর হচ্ছে নীতি নির্ধারণ, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নীতি নির্ধারণ করবে। 10 নম্বর হচ্ছে উৎপাদন কাজ পরিচালনা করবে এবং তত্ত্বাবধান করবে। মানে উৎপাদন কাজগুলো সে কী করবে? মানে পরিচালনা করবে
এবং সেগুলো সে তত্ত্বাবধান করবে। আশা করি আমরা উদ্যোক্তার কার্যাবলীগুলো আলোচনা করেছি, তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। একটু আগে আলোচনা করেছিলাম সফল উদ্যোক্তার গুণাবলী, এখন আলোচনা করলাম হচ্ছে উদ্যোক্তার কার্যাবলী। এই বিষয়গুলো একটু সহজ করে তুমি যদি একটু দেখো তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হবে। আমরা এখন যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই তুমি নিশ্চিত থাকো এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে। এবং সৃজনশীল প্রশ্ন বলতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সাধারণত এই টপিকটা দেখে হয়, সেটা হচ্ছে সংগঠনের প্রকারভেদ। এই সংগঠনের প্রকারভেদ থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হবে। আর সংগঠনের প্রকারভেদ আমরা অনেক ধরনের সংগঠন দেখব, একক মালিকানা দেখব, অংশীদারি কারবার দেখব, যৌথ মূলধনী প্রতিষ্ঠান দেখব, যৌথ মূলধনের মধ্যে প্রাইভেট পাবলিক দেখব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমবায় সমিতি অনেকগুলো দেখব। তাহলে আমরা সংগঠনের প্রকারভেদের মধ্যে আমরা 1 নাম্বার যেটা ক্লাসিফিকেশন, 1 নাম্বার যেটা আমি এখানে তোমাদের জন্য ভালো হতো যদি আমি সংগঠনের মানে ক্রাইটেরিয়া মানে ক্যাটাগরিটা তোমাদের এখানে একটা তালিকা আকারে দেখাতে পারলে, যেহেতু এটা সুযোগ হয়নি আমরা ডিরেক্ট সরাসরি টপিকে চলে যাচ্ছি আর কি। তাহলে সংগঠনের প্রকারভেদের মধ্যে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে একক মালিকানায় কারবার। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে মালিক কয়জন, একজন, একক মালিকানায়। তাহলে আমরা একটু দেখে আসি। দেখো, কোনো সরকারি বা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক যদি একজন হয় তাহলে তাকে একক মালিকানা কারবার বলা হয়। তার মানে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মালিক যদি একজন হয় তাহলে আমরা তাকে বলতে পারবো হচ্ছে একক মালিকানায় কারবার। তাহলে একক মালিকানা ব্যবসায়ীর মালিক কয়জন, একজন নাকি বহুজন? অবশ্যই একজন, একক মালিকানায়। আচ্ছা, একক মালিকানা কারবার সম্পর্কে একটা সহজ বুদ্ধ আমরা ডেফিনেশন দেখতে পাই, সেটা হচ্ছে অধ্যাপক বি হুইলারের মতে, অধ্যাপক বি হুইলারের বলে মানে হুইলারের মতে একক মালিকানা কারবার হলো এমন এক ধরনের ব্যবসায়ী সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। তাহলে মালিক কয়জন, একজন, নিয়ন্ত্রক কয়জন, একজন, দুটো শব্দ, মালিক এবং নিয়ন্ত্রক। তাহলে কার মতে? অধ্যাপক বি হুইলারের মতে। এই বিষয়টি একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এই ডেফিনেশনটা কার, এটা কিন্তু আমি গত লেকচারেও বলেছিলাম, এই ডেফিনেশনটা কার, ওই ডেফিনেশনটা কার, এগুলো কিন্তু আসে। আচ্ছা, এরপর হচ্ছে অধ্যাপক রিচি এবং গ্রেডি। দেখো, অধ্যাপক রিচি এবং অধ্যাপক গ্রেডি এর মতে এক মালিকানা ব্যবসা কাকে বলে একটু দেখো, যে কারবার পদ্ধতিতে কোনো ব্যক্তি কারবারের সকল সম্পদের মালিকানা বুক করে এবং নিজেই এর সমুদয় ঋণের জন্য দায়বদ্ধ থাকেন। তার মানে সম্পদ যা হবে সব তার নিজের, এবং যে ঋণ নিবে ঋণের রেসপন্সিবিলিটি দায়ও তার উপর, তাকে একক মালিকানা কারবার বলে। তার মানে সম্পদ যার, দায়ও তার, দায় যার, সম্পদ তার। এটা কোন কারবার? একক কারবার। কে বলেছে? অধ্যাপক রিচি। এটা একটু মাথায় রাখি, অধ্যাপক রিচির মতে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। মানে এক মালিকানা কারবার তো আমরা দেখলাম যে কাকে বলে, এখন এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। 1 নম্বর যেটা সেটা হচ্ছে সহজ গঠন। 1 নম্বর বৈশিষ্ট্য কি? তোমার হচ্ছে সহজ গঠন। আমরা জানি কি যে এক মালিকানা ব্যবসায়ী যেহেতু একজন মাত্র মালিক যেহেতু একজন, তাহলে সহজে গঠন করা যায়, যে কেউ সহজে গঠন করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা। যেহেতু একজন মাত্র মালিক, তার নিজস্ব ব্যবস্থাপনা সে পরিচালনা করবে, কারো সে পরামর্শ নিবে না, কারো সে কৈফিয়ত দিতে যাবে না, সে নিজস্ব মালিকানায় করবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে স্বল্প মূলধন। যেহেতু একজন মাত্র মালিক, তাহলে কখনোই অধিক মূলধন হবে না, তাহলে মূলধনের পরিমাণটা স্বল্প হবে। যেমন একটা মুদির দোকানদার বা একটা এই যে তোমার একটা ফেয়ার লাভলি দোকানদার আর কি, তোমরা ওই যে সাজুগুজু যা করো আর কি, তাহলে এই যে মনে করে কসমেটিক্সের আইটেম বিক্রি করে, এগুলো হচ্ছে স্বল্প মূলধন দিয়ে হয়ে যায়। এরপর হচ্ছে একক মালিকানা, তার মানে মালিকানা কয়জনের হাতে? একজনের হাতে থাকবে। এরপর হচ্ছে লাভ ক্ষতি বন্টন। লাভ ক্ষতি তার নিজের, লাভ হলেও তার, ক্ষতি হলেও তার, সে এককভাবে বহন করবে। এরপর 6 নম্বর হচ্ছে অসীম দায়। দেখো, অসীম দায় কত একটু বুঝো। এক মালিকানা কারবার, তার সকল সম্পদের মালিক সে নিজে, তার দায়ও তার উপরে। এখন অসীম দায় কথাটা কেন? কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক যেহেতু একজন, সে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলো,
ধরে নিলাম যে আমি 1,00,000 টাকা 1,00,000 টাকা কারো কাছ থেকে আমি কি নিলাম, তোমার হচ্ছে ঋণ নিলাম 1,00,000 টাকা। এখন এই 1,00,000 টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে আমার ক্ষেত্রে যেটা হবে, আমি যেহেতু মালিক, তাহলে আমার প্রয়োজনে আমার হাতের কাছে যে সম্পদ বা অন্য যত উপকরণ আছে সেগুলো বিক্রি করে হলেও আমাকে কি করতে হবে, এই 1,00,000 টাকা আমার দায় পরিশোধ করতে হবে। এটা অন্য কেউ পরিশোধ করবে না। আবার এই দায় আমি চাইলে অন্য কারো উপর চাপিয়ে দিতে পারবো না, তার মানে এটা আমার উপরে, তাহলে আমাকে দায়ের পরিমাণটা অসীম হবে, দায় পরিমাণটা সীমিত হবে না। যদি কারো উপর চাপানো যায় বা অন্যের উপর দেওয়া যায় তখন এটা সীমিত হতো, তার মানে দায়টা অসীম হবে। তার নিচের কোন ব্যবসায়ীর, কোন মালিকানা ব্যবসায়ীর দায় অসীম, একদম চোখ বন্ধ করে বলতে পারবা, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ীর। এটা হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। যেহেতু আমি একক মালিকানা, তার মানে হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক করা যায়। আচ্ছা, এটা একটু আমি আরেকটা সহজ উদাহরণ দিই। যেমন আমরা অর্থনীতি অফলাইন ব্যাচ, প্রাইভেট ব্যাচ পড়াই আমরা নিজেরা, চকবাজারে পড়াই, তোমরা জানো। তো আমরা যখন অফলাইনে পড়াই এককভাবে, যেহেতু আমি অর্থনীতি পড়াই, তো স্টুডেন্ট যখন আমার সাথে আসে সরাসরি আমার সাথে কথা বলে, যে কোনো বিষয়ে তাদের কথা আমি শুনতে পারি, তারা আমার কথা শুনতে পারে, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ একটা সম্পর্ক হয়। আর এটা যদি আমরা, যেমন আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে অ্যাডমিশনের, তাহলে আমরা এটা প্রাতিষ্ঠানিক, তাহলে প্রতিষ্ঠানের সাথে আমার কিন্তু ওভাবে সম্পর্ক হয় না। আমি যাই মানে প্রফেশনাল বিহেভিয়ার, প্রফেশনাল কথাবার্তা, তার মানে এটা প্রত্যক্ষ সম্পর্ক, এটা হচ্ছে ইনডিরেক্ট রিলেশন। আর যেটা আমার প্রাইভেট ব্যাচ, এটা হচ্ছে ডিরেক্ট রিলেশন হয় স্টুডেন্টদের সাথে। আচ্ছা, 8 নম্বর যে পয়েন্টটা, 8 নম্বর হচ্ছে একক কর্তৃত্ব, একক নিয়ন্ত্রণ। তার মানে কর্তৃত্ব থাকবে একজনের এবং নিয়ন্ত্রণ থাকবে একজনের। আমি এভাবে বক্স করে দিয়েছি, দেখো এভাবে বক্স করে দেওয়ার একটা অন্য উদ্দেশ্য আছে। তোমরা যখন অনেক সময় পরীক্ষায় পয়েন্ট লিখো, এমনি লিখে চলে যাও, কিন্তু একটু আকর্ষণীয় করে লেখার বিষয়টা অনেক সময় তোমরা গুরুত্ব দাও না, কিন্তু ওইটা অনেক বেশি দরকার। ওইটার উপর ভিত্তি করে তুমি কিন্তু অনেক ভালো নাম্বার অর্জন করতে পারবা, অনেক ভালো নাম্বার। টিচার মন্ত্রমুগ্ধের মতো হয়ে তোমার এই বিষয়গুলো দেখবে যে স্টুডেন্ট কীভাবে পারফর্ম করে, একদম মানে আইকন দিয়ে নীল কালি ব্যবহার করে আকর্ষণীয় করে বিষয়গুলো লেখা। তাহলে এক্ষেত্রে তোমার জন্য বিষয়টা সহজ হবে। এক মালিকানা ব্যবসায় আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব, যে এক মালিকানা ব্যবসায় আরও কিছু বৈশিষ্ট্য দেখি। আর 9 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গোপনীয়তা। যেহেতু একক মালিকানা, তাহলে একক মালিকানা হওয়ার কারণে সে তার সকল তথ্য সে নিজের কাছে রাখবে, তার তথ্যগুলো গোপন থাকবে। এটা হচ্ছে সীমিত আয়তন। 10 নম্বর হচ্ছে কি, সীমিত আয়তন। তাহলে আয়তন কখনোই তোমার হচ্ছে কি, মানে বৃহৎ পরিসরে হবে না, পরিধিটা ছোট হবে, ক্ষুদ্র পরিসর হবে আর কি। 11 নম্বর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু আমি মনে করি একজন মালিক, তাহলে সিদ্ধান্ত গ্রহণের জন্য কারো প্রতি আমার ডিপেন্ড হতে হবে না, নির্ভরশীল হতে হবে না, আমি সহজে সিদ্ধান্ত নিতে পারবো। সরকারি আইন, সরকারি কোনো আইন এক মালিকানা ব্যবসায়ী, সাধারণত এক মালিকানা ব্যবসায়ীর জন্য কোনো আইন থাকে না, সেই জন্য সরকারি কোনো আইন তাকে মানতে হয় না আর কি। মানে এটা এক মালিকানা ব্যবসায় সরকারি কোনো আইন থাকে না। আচ্ছা, 13 নম্বর হচ্ছে প্রাচীনতম সংগঠন। দেখো নিচের কোনটি প্রাচীনতম সংগঠন, চোখ বন্ধ করে বলতে পারবা, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। কারণ একেবারে পৃথিবীর সেই, আমরা বলি যে মুসলিম ধর্মের মানুষ আমরা বলি যে আদম আলাইহিস সালাম প্রথম মানব, তাহলে সেই সময় থেকে একক মালিকানা সব কিছু পরিচালিত হয়। আর 14 নম্বর হচ্ছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা মানে কীরকম, যে একক মালিকানায় যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেক্ষেত্রে সে চাইলে অন্য কোনো ব্যবসায়ী সহজেই যেতে পারে, অন্য কোনো ব্যবসায় সে শুরু করতে পারে। একক মালিকানায় আমি চাইলে এটা আজকে বন্ধ করে আরেকটা করতে পারি, তাহলে হচ্ছে পরিবর্তনশীলতা বিদ্যমান। এরপরে 15 নম্বর হচ্ছে ব্যবসায়ের স্থায়িত্ব। সাধারণত একক মালিকানার ব্যবসায়ীতে স্থায়িত্ব কম। এই যে নিজের মালিকানায় তাকে তো ভালো লাগলো, ঘুম থেকে উঠলাম, ব্যবসায় গেলাম, নাহলে গেলাম না, নিজের মালিকানায় থাকে, সেই জন্য হচ্ছে ব্যবসার স্থায়িত্ব কম হয়, অনেক সময় খুব দ্রুত শেষ হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বর হচ্ছে ক্ষুদ্রায়তন, মানে ছোট পরিসরে হয়ে থাকে আর কি। তাহলে এই সবগুলো প্রায় আমরা 16টা এক মালিকানা ব্যবসায়ীর বৈশিষ্ট্য আমরা দেখলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে মনে রাখতে পারবা এবং মনে রেখে নিজে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। এখন যেহেতু এক মালিকানা ব্যবসায় হচ্ছে একক কারবার, মানে একক মালিকানায় প্রতিষ্ঠানে পরিচালিত, এখন এইটার তো অনেকগুলো সুবিধা থাকবে, অনেকগুলো অসুবিধা থাকবে। সাধারণত পরীক্ষার সুবিধাগুলো বেশি আসে, অসুবিধাগুলো একটু কম আসে। অসুবিধাও আসতে পারে, দুইটাই জানতে হবে। তাহলে আমরা এই পার্টে যেটা দেখব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ীর সুবিধা। 1 নম্বর সুবিধা কি, দেখো 1 নম্বর সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। তাহলে যেহেতু একজন মালিক, সে সহজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক জটিলতা কম। যেহেতু একক মালিকানায় তাদের জন্য কোনো প্রশাসনিক জটিলতা থাকে না। যেমন তুমি মনে করো একটা প্রতিষ্ঠান চালাচ্ছ সিটি কর্পোরেশনের ভিতরে, তোমার সিটি কর্পোরেশনের জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে বা এতটুকুতে তোমার কাজটা শেষ, কিন্তু এটার জন্য তোমাকে খুব বেশি
প্রশাসনিক কোনো জটিলতার মধ্যে তোমাকে যেতে হবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর হচ্ছে পরিচালনার ক্ষেত্রে দক্ষতা। পরিচালনার ক্ষেত্রে তোমার পর্যাপ্ত কি থাকবে, দক্ষতা থাকবে। পরিচালনার ক্ষেত্রে তোমার পর্যাপ্ত দক্ষতা তোমার মধ্যে থাকবে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে অপচয় রোধ করা যায়। যেহেতু তোমার মালিকানায় প্রতিষ্ঠান থাকবে, অপচয় হওয়ার সুযোগ একেবারে কম থাকবে। অংশীদারি হলে একজন অপচয় করলে তখন তোমার কিছু বলার নাই, যেহেতু অংশীদারি পার্টনার, কিন্তু এটা একক হওয়ার কারণে তুমি অপচয় রোধ করতে পারবা। আর 5 নম্বর হচ্ছে উন্নয়ন উৎপাদন পদ্ধতির ব্যবহার। যত আধুনিক উন্নয়ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তুমি ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে বিনিয়োগ সুবিধা, আর তুমি অল্প বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারবা। এটা হচ্ছে অল্প বিনিয়োগ আর কি, অল্প বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারবা। 7 নম্বর হচ্ছে হিসাব নিকাশের সুবিধা। যেহেতু একক মালিকানা ব্যবসায় অনেক বড় হয় না, তাহলে হিসাব নিকাশ সহজে সম্পাদন করা যায়, গোপনীয়তা রক্ষা করা যায়। 9 নম্বর হচ্ছে সহজেই বিলোপ সাধন করা যায়, মানে সহজে তুমি বিলোপ সাধন করতে পারবা। আর 10 নম্বর হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠা। ওই যে এর আগেও বলেছিলাম, একক মালিকানা হওয়ায় তুমি সহজেই ব্যক্তি সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তাহলে এগুলো হচ্ছে আমরা এক মালিকানা ব্যবসায়ের তোমার হচ্ছে সুবিধা দেখলাম। এখন এই সুবাদে কিছু অসুবিধা দেখে আসি। যেমন কিছু অসুবিধা তো আছে, ওই যে একক যেহেতু মালিকানা, তাহলে দায়িত্ব সব নিজের উপর, দায়ও সব নিজের উপর, কিছু অসুবিধা তো আছে। অসুবিধাগুলো দেখে আসি। 1 নম্বর, কারবারের আয়তন। তাহলে এটা হচ্ছে কারবারের আয়তনটা হচ্ছে কি, মানে তোমার ক্ষুদ্র পরিসরে হয়। তাহলে কি পরিসরে, এটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে হয়। তাহলে এটা একটা অসুবিধা, মানে বড় পরিসরে হয় না, ক্ষুদ্র পরিসরে হয়। তারপর হচ্ছে মূলধনের অভাব। যেহেতু একক মালিকানা, তাহলে মূলধনের অভাব থাকে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বাজার সীমিত। আর সাধারণত বাজারের পরিধিটা কি হয়, সীমিত হয়, মানে সীমিত বাজার হয়। 4 নম্বর হচ্ছে সুনাম নষ্ট হয়। যেহেতু একক মালিকানায় থাকে, প্রতিষ্ঠানের যে সুনাম থাকে সেই সুনাম অনেক সময় ক্ষুণ্ণ হয় একক মালিকানায়। সুনাম বৃদ্ধি পায় ঠিক আছে, কিন্তু অনেক সময় সুনাম যেহেতু একক মালিকানায়, সুনাম ক্ষুণ্ণও হয়। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে শ্রমিক শোষণ করা হয়। যেহেতু একক মালিকানায় থাকে, তোমার কথাই কর্মীরা উঠবে বসবে, তুমি যেরকম বলো সেরকম মানতে হবে চাকরি করতে গেলে। তাহলে হচ্ছে শ্রমিক শোষণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6 নম্বর হচ্ছে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। যেহেতু একক মালিকানা, এখন তুমি যদি সচেতন হও, তুমি যদি বুদ্ধিদীপ্ত হও, তাহলে কিন্তু তোমার ব্যবসায়ের ক্ষতির সম্ভাবনাটা কম থাকবে, অন্যথায় কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকবে। আচ্ছা, 7 নম্বর সামাজিক মর্যাদা কম। একক মালিকানায় যে মুদির ব্যবসায়ী, সেলুন, বিউটি পার্লার, তারপর হচ্ছে জেন্টস পার্লার, আরও যা যা আছে আর কি, এতে কিন্তু সামাজিক মর্যাদা খুব বেশি নাই আর কি। আচ্ছা, 8 নম্বর হচ্ছে স্থায়িত্বের অভাব। সাধারণত কম স্থায়িত্ব, মানে স্থায়িত্বের পরিমাণটা কি কম, মানে অল্প সময়ে শেষ হয়ে যায়, স্থায়িত্বের অভাব আছে। 9 নাম্বার বৃহদায়তন উৎপাদন সুবিধা বঞ্চিত, মানে বৃহদায়তন উৎপাদন করা সম্ভব হয় না। আর 10 নাম্বার হচ্ছে শ্রমিকদের সুযোগ সুবিধার অভাব। আর শ্রমিকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন, সে সমস্ত সুযোগ সুবিধা তার মধ্যে থাকে না। এই হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। আশা করি এই বিষয়টা তোমরা সহজেই বুঝতে পেরেছো। এটা বুঝতে পারা মানে হচ্ছে এই বিষয়গুলো একদম সহজ করে তুমি নোট করতে পারা, আর নোট করলে তুমি সর্বোচ্চ নাম্বার কি করতে পারবা, অর্জন করতে পারবা। সো আমি আশা রাখবো তোমরা সম্পূর্ণটা শেষ করে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা এই বিষয় থেকে। এক মালিকানা থেকে প্রশ্ন যেভাবে আসুক তুমি সহজ অ্যান্সার করতে পারবা। এক মালিকানা ব্যবসায়ের যদি ক্ষেত্র বলে, মানে কোন কোন ক্ষেত্রগুলো, ওই যে ওগুলো বলবো আর কি। তোমার মানে চায়ের দোকান, মুদির দোকান, তারপর হচ্ছে কুটির শিল্প যেগুলো আছে, তারপর হচ্ছে বিউটি পার্লার, জেন্টস পার্লার, চায়ের দোকান, নাস্তার দোকান, এগুলো সব হচ্ছে কি তোমার হচ্ছে এক মালিকানা কারবার। সো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আমরা এই লেকচারটি এখানেই শেষ করি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসের জন্য হচ্ছে আমন্ত্রণ জানাই। সো আজকের মতো